স্থায়ী সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই সংবাদে সঙ্গে রয়েছে। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। 15 জনকে অভিযুক্ত করে মেজর সিনহা হত্যা মামলায় চার্জশিট মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপের নির্দেশে গুলি করেন ইন্সপেক্টর লিয়াকত। সার্বভৌমত্বের উপর আঘাত এলে জবাব দিতে বললেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম ও সততার সাথে কাজ করতে সশস্ত্র বাহিনীকে আহ্বান। জানুয়ারির মাঝামাঝি নাগাদ দেশে আসবে করোনা ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু সোমবার। অক্সিজেন সিলিন্ডার ও করোনার বিষ পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ। 7 দিনের মধ্যে নতুন মূল্য তালিকা হাসপাতালে টানানোর নির্দেশ। এবং ভারতে কৃষি আইন বাতিল। দিল্লি জয়পুর সড়কে হাজার হাজার কৃষকের বিক্ষোভ। সোমবার অনশন কর্মসূচির ঘোষণা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 15 জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে জমা দিয়েছে র্যাব। বরখাস্ত ওসি প্রদীপকে মূল পরিকল্পনাকারী উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা জানান, তার নির্দেশেই সিনহাকে গুলি করে বরখাস্ত এসআই লিয়াকত। অভিযুক্ত 15 জনের মধ্যে 14 জন কারাগারে এবং 1 জন পলাতক। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলবি হোসেনের রিপোর্ট। 4 মাসেরও বেশি সময় পর 15 জনকে অভিযুক্ত করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। সকাল 10:20 কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে 26 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয়। 83 জনের স্বাক্ষর গ্রহণ শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা এই হত্যাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এর জন্য বরখাস্ত ওসি প্রদীপকে দায়ী করেন। আমাদের মামলার তদন্ত সম্পন্ন করে তথ্যপাত্র সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে এই চার্জশিটটা আজকে আমরা সাবমিট করি। 15 জন অভিযুক্তদের মধ্যে 14 জন কারাগারে, বাকি 1 জন পুলিশের এসআই সাগরদেব পলাতক। গ্রেপ্তারদের মধ্যে 12 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওসি প্রদীপ কুমার দাস ও তার দেহরক্ষী লিটন শর্মা এখনো জবানবন্দি দেননি। এই ঘটনায় মেজর সিনহার সহযোগী সিফাত ও শিপ্রাকে পুলিশের করা 3টি মামলা থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে র্যাব। 31 জুলাই রাতে টেকনাফ থেকে ফেরার পথে শামলাপুর এপিবিএনএ চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। 5 আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরদিন ওসি প্রদীপ সহ অভিযুক্ত পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করেন। আলভি হোসাইন, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পরও বাংলাদেশ মিয়ানমারের সাথে সংঘাতে যায়নি, তবে সার্বভৌমত্বের উপর আঘাত এলে জবাব দেওয়ার সক্ষমতা থাকতে হবে। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি দেশপ্রেম ও সততা বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পেশাগত দায়িত্ব পালনে আরো দক্ষ করে গড়ে তুলতে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রশিক্ষণ দিয়ে থাকে। এবছর সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ, প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের 57 জন প্রশিক্ষণার্থী এবং বন্ধুপ্রতিম 12 দেশের 25 জন ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স করেছেন 3 বাহিনীর 52 জন কর্মকর্তা। কোর্স সম্পন্ন হওয়ায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেওয়া হয়। যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাহিনী গড়ে উঠেছে, কাজে এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে আপনারা গড়ে তুলবেন, যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন। আপনাদের অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি ও অঙ্গীকার সামনে রেখে আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্থিতিশীল, টেকসই উন্নয়ন, আত্মনির্ভরশীলতা, সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে নিয়ে যাবেন। কারণ আমরা এই বিজয়ের মাসে সেটাই বলবো যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য কখনো ব্যর্থ না হয়। এই স্বাধীনতার জন্য আমাদের দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যায়। সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেষ্ট থাকতে বলেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। এ কথাটা আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে সদা মনে রাখতে হবে। কিন্তু আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি এবং আমরা শান্তি চাই। যেমন মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিক প্রায় 10 লক্ষের উপরে। আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। কাজে আমি সেটুকু বলবো যে সবসময় আমরা আমাদের নিজের দেশের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা স্মরণ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবার ইস্পানি ভ্যাকসিন সংবাদ আপডেট। সব ঠিক থাকলে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-19 সংক্রান্ত জাতীয় নীতিমালার মোড়ক উন্মোচন এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা বিষয়ে অবহিতকরণ সভায় তিনি একথা জানান। ওদিকে সোমবার যুক্তরাষ্ট্রের 145টি শহরে ফাইজার বায়োনটেকের টিকার প্রয়োগ শুরু হবে। করোনা ভাইরাসের আরো খবর। করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার এবং সিটি স্ক্যান সহ সরকারি বেসরকারি হাসপাতালে 20টি মেডিকেল পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিচারপতি JBM হাসান ও খায়রুল আলমের বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে তারা। করোনা সংক্রান্ত পরীক্ষার নতুন মূল্য তালিকা হাসপাতালের সামনে 7 দিনের মধ্যে টানানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিট আবেদনকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ জানিয়েছেন, সারা দেশে নতুন করে আরো 40টি আইসিইউ ও সিসিইউ স্থাপন করা হয়েছে। এর আগে 2018 সালে হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করা হয়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 7,21,00,000-এর বেশি, মোট মৃত্যু 16,11,000-এর বেশি, আর সুস্থ হয়েছেন 5,04,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে আবারও সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে শনিবার সর্বোচ্চ 3,300-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জার্মানি, ব্রিটেন, ইটালিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। মোট জনগোষ্ঠীর 25% ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার ঘোষণা দিয়েছে ব্রাজিল। আগামী সপ্তাহে বাধা নিষেধে আরো কড়াকড়ি আরোপ করবে জার্মানি। করোনা মোকাবেলায় ইউক্রেনকে $300 মিলিয়ন ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশমি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় নূর হোসেন কাশমিকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছিল। নূর হোসেন কাশমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ১৫ নভেম্বর সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসেন কাশমিকে মহাসচিব নির্বাচন করা হয়। করোনা পরিস্থিতিতে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের সময় ও ধরন নিয়ে বাংলা একাডেমির সাথে বৈঠক করেছেন প্রকাশক ও বিক্রেতারা। প্রকাশক সমিতি বলছে কিছুটা দেরিতে হলেও বইমেলা হবে আগের মতো। তবে বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংস্কৃতি মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন লাইলা নওশিন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল করোনা পরিস্থিতিতে এবারের বইমেলা ভার্চুয়াল পরিসরে হবে। এ নিয়ে প্রতিক্রিয়াও জানাচ্ছিল বিভিন্ন মহল। প্রচলিত রীতিতে এবারও অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের দাবি নিয়ে বাংলা একাডেমির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। বৈঠক শেষে তারা জানান আগের মতোই ফেব্রুয়ারিতেই শুরু হবে বইমেলা, তবে তারিখ কিছুটা পরিবর্তন হবে। অমর একুশে বইমেলা চিরাচরিত রূপে যেভাবে হতো এবছরও সেভাবেই হবে। তারিখটা কিছুটা পরিবর্তন হতে পারে এবং সেটা আমরা দুইটি প্রকাশক সমিতি বসে সুইটেবল একটি তারিখ নির্ধারণ করে বইমেলার অন্যান্য শুরু শেষ কিভাবে করা যায় সেরকমভাবে আমরা একটা প্রস্তাবনা তৈরি করে বাংলা একাডেমিকে দেব। বাংলা একাডেমি সেই প্রস্তাবনা সরকারের কাছে পেশ করবেন এবং সরকারের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের যে কোনো একটি তারিখ থেকে বইমেলা শুরু হবে। কিন্তু বাংলা একাডেমির মহাপরিচালক জানান এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। প্রকাশক সমিতির লিখিত প্রস্তাব অনুযায়ী বইমেলার ব্যাপারে সিদ্ধান্ত দেবে সংস্কৃতি মন্ত্রণালয়। অমর একুশে বইমেলা 2021 নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করে আজ অবধি নানা রকম বিভ্রান্তির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। বইমেলা কখনো বাতিল করা হয়নি, বইমেলা স্থগিত করা হয়েছে। তাদের দাবি ছিল ফেব্রুয়ারি মাসেই বইমেলাটি শুরু করা যায় কিনা। আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেছি কবে আপনারা ফেব্রুয়ারির বইমেলা শুরু করতে চান সেই তারিখটি লিখিতভাবে আমাদের জানান। তবে বাংলা একাডেমিকে অবশ্যই আপনাদের 2 মাসের সময় দিতে হবে বইমেলা আয়োজনের জন্য এবং সব কিছু নির্ভর করে দেশের পরিস্থিতির উপরে, কোভিড পরিস্থিতির উপরে, রাষ্ট্রযন্ত্রের বিবেচনার উপরে, সর্বোপরি মানুষের স্বাস্থ্যসেবা যাতে সুনিশ্চিত হয় সেই বিবেচনার উপরে। 21 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ভারতে 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি জয়পুর সড়কে মিছিল করেছেন কৃষকরা। জাতীয় সড়ক থেকে কৃষকদের সরাতে 4000 পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। কৃষকদের 32টি সংগঠনের সদস্যরা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনশনে বসবেন। 16 ডিসেম্বরের মধ্যে দিল্লি সীমান্তে কমপক্ষে 500টি ট্রলিতে করে কৃষক জড়ো হবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে। কৃষি আইনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছে একটি সংগঠন। বুধবার দেশটির প্রধান বিচারপতির বেঞ্চে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখনও কূটনৈতিকভাবে মার্কিন হুমকি ধমকি অব্যাহত ছিল। বাংলাদেশের মিত্র দেশগুলোকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা কঠিন ব্যবস্থা নেবে, যা আসলে ছিল পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি। তবে কোনো হুমকিতেই থামানো যায়নি বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। ৭১-এর এ সময়ে এসে হটলাইনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে আরও কঠোর ভাষায় গুরুতর পরিণতির সাবধানবাণী দেয় যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের মতে সেই হুমকিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাই বোঝানো হয়েছিল।
আর সেটি যে আসলেই পারমাণবিক অস্ত্রের হুমকি ছিল 14 বছর পর তা টাইম ম্যাগাজিনের কাছে স্বীকার করেছিলেন নিক্সন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সে সময়ের বৈশ্বিক রাজনীতি এমন পর্যায়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্র চীনকে জানিয়ে দেয় সোভিয়েত ইউনিয়ন যদি চীনকে আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র সমুচিত ব্যবস্থা গ্রহণ করবে। তবে আগের দিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে যে কঠোর বার্তা পাঠিয়েছিল তার জবাবে 13 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন নিরুত্তপ্ত থেকে জবাব পাঠায় যে তারা সবকিছু খতিয়ে দেখছে। সোভিয়েত ইউনিয়নের এমন জবাব কূটনৈতিকভাবে এগিয়ে দেয় মিত্রশক্তিকে। 71-এর এদিন নিয়াজিকে জানানো হয় তাদের সহায়তার জন্য পাকিস্তানের যেসব বন্ধু রাষ্ট্রের সামরিক সহায়তা দিতে আসার কথা তা 48 ঘন্টার জন্য পিছিয়ে গেছে। ফলে মনোবল পুরোপুরি ভেঙে যায় পাকিস্তানি হানাদার বাহিনীর। বাংলাদেশের বিজয় নস্যাৎ করতে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে নিরাপত্তা পরিষদের মুলতবি বৈঠক আবার শুরু হয়, কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেটোতে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হলে পাকিস্তানের পক্ষে থাকা শক্তির কূটনৈতিক পরাজয় ঘটে। চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লীলা নিফাতরস। বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে তৃণমূলের মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোর সুফল আরও কার্যকরভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করে অর্থনৈতিক বিশ্লেষকরা। নেত্রকোনায় খাদ্য সহায়তা এবং 2500 টাকার নগদ সহায়তা কর্মসূচি পর্যালোচনা করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, করোনার শুরুর দিকে তাদের পরামর্শ ছিল কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে থাকা 1,30,00,000 মানুষকে সরকারের সহায়তা কর্মসূচির আওতায় নিয়ে আসা। পর্যালোচনা সভায় ইউরোপীয় ইউনিয়ন এবং অক্সফামের সহযোগিতা করা মূল্যায়ন রিপোর্ট তুলে ধরে সিপিডি। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংলাপে নেত্রকোনা জেলা প্রশাসক, শিক্ষাবিদ, সাংবাদিক ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। বিজয়ের 49 বছর পার হলেও অন্ধকার কাটানি মুক্তিযোদ্ধা জয়গুণের। লোকচক্ষুর আড়ালে থাকতে থাকতে মুক্তিযুদ্ধ সময়কালের সেই তরুণী এখন বৃদ্ধ। জীবনের শেষ সময়েও পাননি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি বা সহযোগিতা। মৌলভীবাজার থেকে এম এস সালামের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুমসারের রিপোর্ট। 1971 সালে বিভীষিকাময় সময়ে মৌলভীবাজারের শমশেরনগর ভাদার দেউল গ্রামের 5ম শ্রেণীর ছাত্রী জয়গুন্নার খানমকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। শমশেরনগর ডাক বাংলোর ক্যাম্প ছিল অস্থায়ী বন্দি শিবির ও নারী নির্যাতনের স্থান। সেখানে দীর্ঘ সময় নির্যাতনের শিকার হন তিনি। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর এক মেয়ে সন্তান জন্ম হয়। পাঞ্জাবিরা আমার বাড়িতে আইছে, আইয়া আমার বাবাই লোকে খুব নির্যাতন করছে। আমার পেটে একটা বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চা নিয়ে আমি এই অবস্থায় এই ঘর থাকি পলাইয়া গেছি। যাওয়ার পরে 7 দিনের পরে আমি বহুত জায়গাত গেছি, যাওয়ার পরে কোনো জিও পাইছি না। অবৈধ সন্তান বলি। এরপরে যখন আমার বিয়ার উপযুক্ত বয়স হয় তখন আমার গফুর মামু কর্মসভ্যের চেয়ারম্যান তারা সহযোগিতা করিয়া আমার একজন তার কিছু শিক্ষিত ছেলের কাছে বিয়া দিল। যুদ্ধ শিশু জন্মের পর ঘৃণা আর অবজ্ঞার মধ্যে চলতে থাকে জয়গুণের জীবন। নির্যাতন ও লোকলজ্জার ভয়ে যুদ্ধ শিশু নিয়ে যাযাবরের মতো জীবনযাপন করতে হয় তাকে। বীরাঙ্গনার স্বীকৃতি ও সরকার ঘোষিত কোনো ধরনের সুযোগ সুবিধাও পাননি তিনি। মেয়ে সন্তানটা বড় হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে আমরা তার অবস্থাটা গ্রহণ করিয়াই আমরা তারা বিয়া দিয়েছিলাম। আর নজরে মানুষের সাহায্য দেখে এরকম তো অবস্থা একটা জামাই ঘর করতেছে আছে। আর জয়গুণ তো এখন ওই বীরঙ্গনা হিসাবে আছে, সে কোনো স্বীকৃতি পায় নাই। এখন সরকারে যদি তার একটা স্বীকৃতি দেয় তাইলে আমরা খুশি হইব। আমাদের স্বাধীনতা সংগ্রামে যেসব নারী নিজের সর্বস্ব দিয়ে লাল সবুজের পতাকাকে সমুজ্জ্বলিত করেছেন তাদের একজন জয়গুণ নাহার খানম। শেষ জীবনে কিছুই চাওয়ার নেই তার, কেবল মুক্তিযোদ্ধার স্বীকৃতি ছাড়া। সুমন সারোয়ার, চ্যানেল আই। কানাডার ক্যালগারিতে বিজয় দিবস উপলক্ষে অগ্রগতি ও উন্নয়নের 50 বছর চ্যালেঞ্জ কোথায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা হয়েছে।
এতে অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম এবং অন্যরা। অনুষ্ঠানের আয়োজক বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহিতা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আলোচনায় তথ্যমন্ত্রী আরো বলেন, যারা রাজধানীর শাপলা চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা ভাস্কর্য ভাঙচুরের দায় এড়াতে পারে না। ভাস্কর্য নিয়ে সংবাদ সম্মেলনে আলেম সমাজের নেতারা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হেফাজতে ইসলাম ভাস্কর্যের বিরোধিতা করছে। তারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ভুটান। এ নিয়ে চুক্তিতে সই করেন ভারত। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা, আর ভুটানের পক্ষে সই করেন ভারতে সে দেশের রাষ্ট্রদূত। শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে অনেক সুযোগ সৃষ্টি হবে, যাতে উপকৃত হবে দুই দেশের জনগণই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুটানের সঙ্গে চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। চ্যানেল আই সংবাদের চিফ ভিডিও এডিটর ইমরান হোসেনের বাবা মোহাম্মদ আবুল হোসেন মৃধা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 8:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 78 বছর। আবুল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। নভেম্বরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত। নিটোল ডাটা কৃষি সংবাদ। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার সিরাজগঞ্জের মহিষলুটি আড়তে এবার পাইকার উপস্থিতি কম। মাছের উৎপাদন বেশি হলেও পাইকার কম থাকায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না মৎস্যজীবীরা। আরো জানাচ্ছেন ফেরদৌস রবি। মধ্যরাতে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয় মহিষলুটি বাজারে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শোনা যায় ক্রেতা বিক্রেতার হাঁকডাক। দেশীয় মাছের এক বিশাল পসরা এই বাজার। চলতি বছর বেশি সময় খাল বিলে বন্যার পানি থাকায় প্রচুর মাছ উঠেছে। মাছ হলে আপনার 120-30 টাকি 150-80 টাকা বড়, আর বয়েল আপনার 450-300। প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকার ক্রেতারা এই আড়তে আসে মাছ কিনতে, কিন্তু করোনা পরিস্থিতিতে পাইকারের উপস্থিতি কম। আমরা শীতের মধ্যে খুব কষ্ট মাছ ধরতেছি, কিন্তু আমরা ন্যায্য দাম পাইতেছি না। খুবই কম, আমরা যা খরচ করি ওই টাকা ওঠে না, মাছের খুবই দাম কম। যে মাছ বিক্রি হয়েছে আগে হলো মনে করেন যে 200 টাকা কেজি, সে মাছ বিক্রি হচ্ছে 140 টাকা, 150 টাকা হাইস্ট। শোল পাওয়া যায়, বোয়াল পাওয়া যায়, গুছি পাওয়া যায়, পুঁটি পাওয়া যায়, সব রকমের মাছই পাওয়া যায়। দেশি মাছের প্রযুক্তিটা বেশি। এখন হলো দেশি মাছের বিল এলাকা, মনে করেন কই, টাকি, শোল, বোয়াল, চিতল, দেশি পুঁটি, ট্যাংরা, খলসা, বিভিন্ন প্রজাতির মাছ, চিতল আপনার। আর পাইকার আসতেছে না, বা মাছ আমদানি হলে পাইকার নিতে পারে না, যার কারণে এগুলো আমাদের একটু সমস্যা। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 1 কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে এই আড়তে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। মেহেরপুরে পণ্য, প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রচারের বলি হচ্ছে বৃক্ষ। বুকে পেরেক ঠুকে বিজ্ঞাপন দিয়ে গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এমন নির্মমতা থেকে গাছকে বাঁচাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজমিস্ত্রি ওয়াহিদ সর্দার। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কুষ্টিয়া সড়কের দুই পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে হাজারো শতবর্ষী বৃক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে গাছগুলো ব্যবহৃত হচ্ছে বিজ্ঞাপনের কাজে। এই নির্মমতার কারণে শুকিয়ে মরে যাচ্ছে শত শত গাছ। তবে নিষ্ঠুরতা থেকে বৃক্ষ বাঁচাতে কাজ করছেন যশোর সদর উপজেলার সারাগোল গ্রামের বৃক্ষপ্রেমী ওয়াহিদ সর্দার।
বঙ্গবন্ধু জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ষাটোর্ধ্ব এই ব্যক্তি 2006 সাল থেকে নিজের টাকায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে আসছেন। পাশাপাশি গত 2 বছরে খুলনা বিভাগের 1200 কিলোমিটার সড়কে প্রায় 23,000 গাছ থেকে প্রায় 10 মণ পেরেক তুলেছেন তিনি। যদি কমপ্লিট করতে পারি সবখানে গাছ, আমি মৃত গাছ পাবো। সবই কিন্তু তার কাটার আঘাতে 6 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি গোলমোর তার কাটা বা 3 রড ঢোকানো হয়েছে সুপরিকল্পিতভাবে। কেমন দোকানের সামনে একটা গাছ আছে, এই গাছটা কাটতে পারছে না, জাতীয় রাষ্ট্রের গাছ, যার জন্য ওকে মেরে ফেলতে হবে। পরিকল্পিতভাবে 3 রড ওর ভিতরে ঢোকানো হয়েছে মারার জন্য। রাজনীতিবিদদের সহযোগিতা পেলে এ ধরনের কর্মকাণ্ড কমে আসবে বলে মনে করে বন বিভাগ। যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে আমরা এই পেরেক, ব্যানার, ফেস্টুন অপসারণ করেছি। যারা ব্যানার ফেস্টুনগুলো টাঙিয়ে থাকেন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। পরিবেশবিদরা বলছেন গাছের গায়ে পেরেক মারার কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। গাছে পেরেক লাগানো, তারপরে লোহের তার বাঁধা অথবা নাইলনের দড়ি বাঁধা, অন্যান্য যে সমস্ত কাজ অথবা টিন সেটে দেয়, এই সমস্ত কাজগুলো থেকে যেন আমরা দূরে থাকি এবং গাছের স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে যেন ব্যাহত না করি। শতবর্ষী গাছ রক্ষায় বিজ্ঞাপন দেওয়া প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার ইভেলে খেলার খবর।